कौन सा सीट है? कोई भी सीट में बैठ सकते हैं आप लोग, ये वो नहीं। তাই অনেক পাহাড় পর্বত ডিঙিয়ে আমরা এদিকে এলাম। ভাবছেন তো কীরকম পুরনো এটা? এটা কিন্তু নেপালে এখন চলছে 2081 সাল। আমি যে দাঁড়িয়ে আছি একবার আপনারা দেখুন চারিদিকটা। এই যে আজকে জোসে পড়ে অনেকটাই ভাত খেয়ে নিয়েছে, অন্যান্য সবজিপাতি অতটাও খাইনি। গুড মর্নিং। আজ 27শে নভেম্বর 2024। এখন বাজে ভোর 4:45 আর আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা বলছি নিচে গিয়ে। গত 23শে নভেম্বর আমরা নেপালে এসেছি, আর এই তখন থেকে আমরা নেপালে ঘুরছি। আর এখন আছি নেপালে আমাদের মেন সিটি, যেটা হচ্ছে গিয়ে একদম চঞ্চল সিটি যা বলতে হয়, সেটা হচ্ছে পোখারা। আর পোখারাতেই আজকে আমরা যাব সারানকোট থেকে সূর্যোদয় দেখতে। অন্নপূর্ণা রেঞ্জের দারুণ একটা সূর্যোদয় দেখা যায়। আমরা বেরিয়ে পড়েছি, তাই আমাদের এখান থেকে এই হোটেলের সামনে থেকে পিক আপ করতে আসবে বাস। আমরা গতকালই বুকিং করে রেখেছি বাসের, ওইখানে আমরা বাসে করে যাব। চলুন বাসটা আসা পর্যন্ত এখন অপেক্ষা করি। আমাদের বাস চলে এসছে। এখনও নিদ্রামগ্ন পোখারা সিটি, তার মধ্যে দিয়েই আমরা ভোরের আলো ফোটার कौन सा আগেই सीट है? চললাম कोई भी অন্নপূর্ণা सीट में बैठ রোপওয়ে सकते हैं आप স্টেশনে। लोग, তারপর ওখান থেকে রোপওয়ে চড়ে যেতে হবে সারাংকোট ভিউ পয়েন্টে। ওখান থেকেই দেখব সানরাইজ। সেওয়া লেক থেকে অন্নপূর্ণা কেবিল কার পয়েন্টের দূরত্ব মোটামুটি 11 থেকে 12 কিলোমিটার। সময় লাগবে ওই আধা ঘন্টা মতো। সকাল 5:43 আর আমরা পৌঁছে গেছি এই রোপওয়ের কাছে। এই রোপওয়ে চড়েই আমাদের যেতে হবে সারানকোট সানরাইজ পয়েন্ট। আর 6:41 সানরাইজ আছে। এখনও বেস্ট টাইম আছে ঘন্টাখানিক। আমি গুগল করে দেখলাম 6:41 টাইম দেখাচ্ছে। এই রোপওয়ের জন্য টিকিট কাটতে হয়, আর আমরা তো হোটেলে আগে থেকেই সব টিকিট কেটে রেখেছিলাম। জাস্ট ওই হোটেল থেকে যে টিকিটটা দেবে সেটা এখানে এসে দেখালেই এরকম একটা আপনাদেরকে টোকেন দিয়ে দেবে। সেই টোকেনটা দিয়ে এখন রোপওয়েতে যাওয়া যাবে। চলুন যাই। জয়ন্তর মুড একটু খারাপ রয়েছে, কেমন যেন সকাল থেকে ঘুমাচ্ছে আর ঝিমাচ্ছে। এত সকাল সকাল ওঠা অভ্যেস নেই। সামনে একটা সুন্দর সানরাইজ দেখাচ্ছে, যেটা এলইডি স্ক্রিনে। এখন আমরা এরকম দেখতে পাবো কিনা সন্দেহ আছে, কারণ আমি যা গুগল করে দেখলাম তাতে ওয়েদার 11 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে এখনও, আর মেঘাচ্ছন্ন রয়েছে। তো মেঘাচ্ছন্ন থাকলে কতটা আমরা সানরাইজ দেখতে পাবো জানি না। এক একটা কেবল কারে 8 জন করে। জাস্ট লক হচ্ছে। এই যে কাজগুলোতে সব শিশির পড়ে এরকম বন্ধ হয়ে গেছে। 10 মিনিটে পৌঁছে গেলাম। হ্যাঁ, এখানে কিন্তু বেশ ঠান্ডা, টুপি ফুপি পরে নিতে হলো। এবার এখান থেকে একটা 10-15 মিনিটের ট্রেল আছে, যেটা হেঁটে যেতে হবে আমাদেরকে। তারপরে ভিউ পয়েন্ট। চলুন দেখছি, না লিফটে উঠতে হবে। আপনাদের ওই লিফটে করে ফার্স্ট ফ্লোরে আসতে হবে। ফার্স্ট ফ্লোরে এসে এরকম গেট পড়বে, এইবার এখান দিয়ে আপনাদেরকে বেরোতে হবে ওই ওপরে। আচ্ছা, এই যে লেখা রয়েছে সানরাইজ ওয়ে টু সারানকোট ভিউ পয়েন্ট। হ্যাঁ, কেউ গাইড না করলে একটু অসুবিধা হচ্ছিল। আমরা ভুল করে লিফটে সেকেন্ড ফ্লোরে চলে গেছিলাম, তারপরে আবার ফার্স্ট ফ্লোরে ফেরত এলাম। এবার এই দিক দিয়ে সিঁড়িও আছে, আবার শর্টকাটও আছে। 10-15 মিনিট হাঁটতে হবে, তাহলেই আমরা পৌঁছে যাবো। অ্যাকচুয়ালি সানরাইজ পয়েন্টের এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই অনেক পাহাড় পর্বত ডিঙিয়ে আমরা এদিকে এলাম। এবার এদিকে যেতে হবে। এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু আবার 60 টাকা করে টিকিট নিল। অল্প অল্প আলো উঠে গেছে, যাচ্ছি আমরা ভিউ পয়েন্টের দিকে।
সকাল 6:23, এখনও মোটামুটি 15-16 মিনিট দেরি আছে সানরাইজ হতে। আর দেখতে দেখতে এখানটায় ভিড় হয়ে গেল অনেক টুরিস্টে। 6:27, অল্প অল্প আলো দেখা যাচ্ছে এবার। আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, মিনিট 10-এর মধ্যে সানরাইজ হয়ে যাবে। যে সমস্ত পর্যটকরা পোখারা আসেন তাদের জন্য এটি একটি জনপ্রিয় জায়গা, কারণ এক তো রোপওয়ে, আর দ্বিতীয় আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে ধোলাগিরি, অন্নপূর্ণা এবং মানাসুল সমেত নয়নাভিরাম পর্বতমালার এক অপূর্ব দৃশ্যের দেখা মেলে। অল্প কিছু বছর আগে থেকে শুরু হওয়া সারানকোটে প্যারাগ্লাইডিং বিশ্বের সেরা স্থানগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। মোটামুটি সানরাইজ প্রায় হয়েই গেছে। এবার আস্তে আস্তে লাল আভা কেটে আবার পাহাড়ের বরফ আচ্ছিত যে সাদা অংশ সেগুলো দেখা যাচ্ছে। আর এখানে এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য সবাই ব্যস্ত, একদম ভিড়, লোকে জমাট বেঁধে রয়েছে বড় বড় লেন্স নিয়ে। এই যে এনাদের সঙ্গে আমরা কালকে পোখরা ঘুরতে গেছিলাম, পোখরা সাইট সিনে, আপনাদের সেই ভিডিও দেখিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এই দেখুন সুন্দর সানরাইজ হয়ে গেছে। একটু টেনশনে ছিলাম যে সানরাইজটা দেখতে পাবো কি পাবো না, কারণ গুগল করে যা জানতে পেরেছিলাম একটু মেঘলা আকাশ আছে, কিন্তু যতটা পেয়েছি তাতেই খুশি, খুব খারাপ নয়। জয়ন্তর এখনো কেমন যেন মনটা একটু ভেঙে আছে, ভালো লাগছে না? ভালো লাগছে না? না, মনটা ভেঙে আছে। এই নেচারের মধ্যে তোর আর মন নেই, আমি বুঝতে পারছি। যাই হোক, এখান থেকে কিন্তু একটা দারুণ ডাইনামিক ভিউ পাওয়া যায় ফেয়া লেকের। নিচে ওই দিকটাতে আছে, এখন কুয়াশায় পুরো ঢাকা আছে তাই বোঝা যাচ্ছে না, নাহলে কিন্তু এই জায়গাটা দারুণ বোঝা যায়। সম্পূর্ণ সানরাইজ হয়ে গেছে। তবে আমি এছাড়াও অনেকগুলো সানরাইজ দেখেছি। টাইগার হিল থেকে সানরাইজ দেখেছি, আপনার সান্দাকফু থেকে সানরাইজ দেখেছি, তারপরে এই উত্তরাখণ্ডে গেছিলাম, ওখানেও আমরা মুন্সিয়ারি থেকে সানরাইজ দেখেছি। সব জায়গা থেকে সানরাইজ দেখেছি, কৌশানি থেকেও সানরাইজ দেখেছি। সব সানরাইজগুলো এটা এটা আমার খুব ভালো লেগেছে। তবে আমার মনে হয় যেটা আমরা কাঞ্চনজঙ্ঘার সানরাইজ দেখি দার্জিলিং থেকে, টাইগার হিল থেকে, ওটা কিন্তু আরও অনেকটা রেঞ্জ দেখা যায়। এটা যেমন অল্প কিছুটা, ওটা রেঞ্জটা অনেক বেশি, এটাই ডিফারেন্স। সূর্য উঠে গেছে, ওই দেখুন লাল টকটকে সূর্য অল্প একটু দেখা যাচ্ছে। এই যে জাস্ট এই সূর্যটা উঠলো, মানে দেখতে পেলাম আমরা খালি চোখে, আবার আপনাদের ক্যামেরায় ক্যাপচার করে দেখাতে পারছি। আর বেশ খানিকটা আগেই এই জায়গাটায় সাদা হয়ে গেছিলো পাহাড়ে এই চূড়াগুলো, যেগুলো বরফাবৃত চূড়া রয়েছে, ওগুলো সাদা হতে শুরু করে দিয়েছিল। এই যে এদিকটা দেখুন একদম সাদা হয়ে গেছে, আর নিচে পুরো কুয়াশা। দারুণ 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 ফিলিংস। আর আপনাদের নিচেটা একটু ভালো করে দেখিয়ে দিই, যেটা এই যে এখনো পর্যন্ত কুয়াশায় ঢাকা রয়েছে। এই দেখুন পোখারা সিটি আর ফেওয়া লেক, দারুণ ডাইনামিক ভিউ এটার। এই ওয়াচ টাওয়ারটায় উঠতে পারলে আপনারা আরও ভালো দেখতে পাবেন, কিন্তু যেহেতু সানরাইজ হয়ে যাবে বলে আমরা রিস্ক নিয়ে অত উঠতে যাইনি, কারণ এটা উঠতে তো বেশ খানিকটা টাইম লাগবে, ততক্ষণে হয়তো সানরাইজ হয়ে যেতে পারতো, তাই জন্য আর ওয়াচ টাওয়ারে আমরা উঠিনি। যাই বলুন আর তাই বলুন, টাইগার হিলের মতো কিন্তু অত ভিড় এখানে হয় না। টাইগার হিলে মারাত্মক ভিড় হয়, এখানে তুলনামূলক অনেক কম ট্যুরিস্ট এসছে। আর কিছুটা হলেও অফ সিজন আছে, এখন তো ট্রেকিং সিজন নয়, তার জন্য
ট্যুরিস্টের সংখ্যাও কিছু কম আছে পোখরাতে। পোখরাতে মেনলি তো ট্যুরিস্টরা এখানে ট্রেকিং করার জন্য আসে, আর আমাদের মতো কিছু ট্যুরিস্ট আছে যারা ঘুরতে আসে। ওখানে পুরো রেঞ্জটা নাম করে দেওয়া রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অরিজিনাল যে ভিউ, পরপর রেঞ্জগুলোকে মিলিয়ে নেবেন আপনারা। এই দেখুন এখানে দেওয়া রয়েছে ধলাগিরি, নীলগিরি, তারপরে অন্নপূর্ণা সাউথ, হিমচুলি, অন্নপূর্ণা, মার্দি হিল, মাচাপুরি, এটা অন্নপূর্ণা 3, অন্নপূর্ণা 4, অন্নপূর্ণা 2, অনলি পিক, লামচুং হিল, হিল্লাং হিল, লার্কিয়ালা পাস। এই পুরো জায়গাগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমরা তো সবটা জানতাম না, এখানে বাকিটা এসে জানতে পারলাম। সবারই সানরাইজ দেখা হয়ে গেছে, এখন শুধু ফটো সেশন আর ওই রিলস বানানো এটাই চলছে। আর আমরা এবার নামছি, এবার আমরা আবার ওই কেবল কারে করে নিচে নামতে হবে। তারপরে আমাদের জন্য বাস অপেক্ষা করছে, যে বাস 8:30টার সময় একটা, 10:30টার সময়, তারপরে আবার 12টা 12:30টার সময়, এমনি করে পরপর বাস আছে একদম বিকেল পর্যন্ত। তো আপনি যতক্ষণ খুশি এখানে থাকতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের তো সানরাইজ দেখতেই আসা, সানরাইজ দেখা হয়ে গেছে, এবার চলে যাব। প্রয়োজনে আপনার যদি মনে হয় যে আপনি সানসেট দেখে তারপরে ফিরবেন, সেটাও করতে পারবেন। আর এখানে একটা শিব মন্দির হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাতেই, মানে আমরা যেটা একটু উঠলাম ট্রেক করে অল্প একটু, আর এখানে শিব মন্দিরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে আমাদের খুব ঘুরে ঘুরে যেতে হয়েছে। এই সেই শিব মন্দির, এখনও কমপ্লিট হয়নি কাজ। এই দেখুন এখানে একটা বিশাল বড় গণেশের মূর্তি হচ্ছে, যার কনস্ট্রাকশন চলছে। 10 মিনিটের হাঁটা রাস্তা, আবার নেমে চলে এলাম। এবার চড়বো রোপওয়ে, তারপরে যাব নিচে। আর বাস আমাদের 8:30টার সময় অপেক্ষায় করবে আশা করছি। ওকে, বসে গেলাম, আমরা দুজনেই আছি, আর কেউ নেই। যাওয়ার সময় 8 জন গেছিলাম, 8 জন করে এই ক্যাপাসিটি এই কেবল কারগুলো নেওয়ার। এখন 2 জন আছি। দরজা বন্ধ হবে এবার, ঠিক এই জায়গাটা হলেই দরজাটা বন্ধ হবে। এই দেখুন, ছেড়ে দিল আমাদের কেবল কার। ওয়াও, আর ওপর থেকে ভিউটা দেখুন শুধু। এখান থেকে মাউন্টেনের ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু মেঘে ঢাকা এই এত সুন্দর একটা ভিউ, দারুণ। দেখুন এখানে কারে করেও আসা যায়, আপনাকে কার ঠিক ওই রকম জায়গাটাতে নামাবে, তারপরে পায়ে হেঁটে ওপরে যেতে হবে। কিন্তু আমার মতে মনে হয় যে এই কেবল কারটা একবার চড়া দরকার, তাহলে এই কেবল কারটা চললে ভালো লাগবে। সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তো আরো দারুণ তারা আনন্দ পাবে। এই দিকটা দেখুন, বাহ কি অপূর্ব লাগছে এই জায়গাটা। আমি এই নিয়ে দ্বিতীয়বার কেবল কারে চাপছি। লজ্জার কিছু নেই আপনাদের কাছে বলতে। আমি একবার চেপেছিলাম হরিদ্বারে, ওখানে মনসা মন্দির আছে, কেবল কার করে ওপরে যাওয়া যায়, সেখানে যাওয়ার সময় চেপেছিলাম, আর এখানে চাপলাম। আর কিন্তু আমি কেবল কারে চাপিনি। এরপরে যদি কখনো কাশ্মীর যাই আর আপনাদেরকে সেখানে গন্ডোলা রাইড অবশ্যই দেখাবো। আমরা আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকছি এবার। দেখুন এটা কিন্তু দারুণ। অ্যাকচুয়ালি আপনাদের দেখাবার জন্য আমি একবার দাঁড়িয়ে পড়েছিলাম,
আর সাইডে এখানে অনেক গার্ড আছে, এখানে টাওয়ার করে করে রাখা রয়েছে, আর ওর মধ্যে একজন করে লোক আছে যেগুলো গার্ড দিচ্ছে। আমি দাঁড়িয়ে যাওয়াতে বাকি বাজালো, হুইসেল বাজালো, বসে যেতে বললো আমাকে ইশারায়, আমি আবার বসে গেলাম। চলে এসছি আমরা। দু 2165 মিটার লম্বা এই কেবিল কার। চলে এলাম, এখন জাস্ট 8টা বাজছে, এখনো আধ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে, তারপর আমাদের গাড়ি আসবে। এই বাসে করে আমাদেরকে নিয়ে এসছে। আপনারা চাইলে ওরকম ট্যাক্সি হায়ারও করতে পারেন, কিন্তু এখানে কেবিল কারের ফেয়ার কিন্তু 1000 আপ অ্যান্ড ডাউন। ওয়ান সাইড মোস্ট প্রবাবলি 700 NC, একটু খোঁজ নিয়ে দেখতে হবে। আমি কালকে যতদূর দেখেছিলাম মনে হচ্ছে 700 NC দেখেছিলাম, যদি আপনি শুধু যান কেবিল কারে। এই অন্নপূর্ণা কেবিল কার কিন্তু তৈরি হয়েছে 2073 সালে, আর বেশ বছর হয়ে গেল এখানে এই কেবিল কার। ভাবছেন তো কীরকম পুরনো এটা? এটা কিন্তু নেপালে এখন চলছে 2081 সাল। এবার ভাবুন কতটা পুরনো। 2081, 73 মানে হচ্ছে 7 বছর, 8 বছর, অলরেডি 8 বছর এটা তৈরি হয়েছে। সকাল 9টা বাজে, আমরা হোটেলে পৌঁছে গেছি বেশ কিছুক্ষণ। ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে, কালকের মতনই আজকেও একই ব্রেকফাস্ট আমাদের আছে। ব্রেড, বাটার, জ্যাম, এখানে একটা পটেটো ফ্রাইয়ের একটা সবজি আছে, আর ডিমের অমলেট। তো ঝটপট খাই, তারপর আমরা যাব ফেয়ার লেক ঘুরতে। আর একটু ওয়েদারটা খারাপ হয়ে গেছে, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা সুন্দর ওয়েদার, কিন্তু মেঘলা হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা একটু ওয়েটও করছি যাতে ওয়েদারটা একটু পরিষ্কার হয়, তাহলে আপনাদেরকেও ফেয়ার লেকটা খুব ভালো করে দেখাতে পারবো। ওকে, আর এই দিয়েছে কফি। 10টা 15 বাজে ঘড়িতে এখন, আর আমরা চলে এসেছি। আপনারা যদি এই ফেওয়া লেক ঘন্টাখানেক ঘুরে দেখতে চান নৌকা চড়ে, তাহলে খরচা করতে হবে 900 টাকা। আর যদি নিজেই চালান প্যাডেল বোট, তাহলে 800 টাকা দিতে হবে। 4 জন ঘুরতে পারবেন, এই সমস্ত কিছু নেপালি মুদ্রায়। মানে আপনি এখান থেকে যাবেন, ওখানে ছেড়ে দেবে, কিছুক্ষণ ঘুরবেন, আবার যে কোনো বোটে চেপে আপনি এদিকে ফেরত আসতে পারবেন। এর জন্য লাগবে 138 NC। এখানে আছে টিকিট কাউন্টার, আর এখান থেকে নিতে হবে লাইফ জ্যাকেট। আপনারা যদি নৌকা করে ঘুরতে চান ফেওয়া লেকটায় অনেকক্ষণ, তারও আলাদা আলাদা রেট আছে, সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই ফেওয়া লেক ঘুরে দেখতে চান ঘন্টাখানেক, তাহলে আপনাকে খরচা করতে হবে 900 টাকা। আর যদি আপনি নিজেই চালান প্যাডেল বোট, তাহলে দিতে হবে 800 টাকা। 4 জন ঘুরতে পারবেন ঘন্টাখানেক। করে নিয়েছি জ্যাকেট, লাইফ জ্যাকেট। এবার যাব বোটিংয়ের জন্য। বুঝবে, এই বসে গেছি একদম বোটের সামনে, আর আমার পিছনেই আছে জয়ন্ত। আমরা নৈনিতালে বোটিং করেছিলাম, নৈনিতালে কিন্তু এই রকমই বোট ছিল, আর দারুণ বোটিং হয়েছিল। এখানে কেমন লাগে দেখি। যদিও ওই ট্রিপে জয়ন্ত ছিল না, আর সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে, আপনারা যদি এখনো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিয়েন একবার নৈনিতাল সিরিজটা। নৈনিতালে নায়না লেকে আমরা বোটিং করেছিলাম, ছেড়ে দিল আমাদের বোট। ওয়াও। ফেওয়া লেকের মাঝখানে আইল্যান্ডে রয়েছে তাল বাহারি মাতার মন্দির, সেখানে যাবার জন্য রয়েছে নৌকো। জানতো কেমন লাগছে? দারুণ, খুব কাছেই আছে, তাড়াতাড়ি পৌঁছে যাব, বেশিক্ষণ টাইম লাগবে না।
ওই যে ওই উপরে ওখানে শান্তিস্তূপা দেখা যাচ্ছে। আমরা তো গতকাল গেছিলাম ওখানে, ভিডিওটা দেখে নেবেন নেপালের পোখরা সাইড সিনে। আমাদের বোটটা এই সামনে থেকে না গিয়ে ওই দিকে ঘুরিয়ে একটু ওই দিকে নামাবে, আর যাওয়ার সময় মনে হয় আমাদের আবার এই দিক দিয়েই যেতে হবে। বেশ একটু ঘোরাও হয়ে গেল। এখান থেকে কিন্তু অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ। একটু মেঘলা হয়ে গেছে, আমরা সকালে যা ভিউ দেখেছি আজকে, তারপরে তো এটা কিছু না, কিন্তু এখান থেকে পুরো অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। মিনিট 10-15 টাইম লাগলো, একদম অল্প সময়। এখানে লাইফ জ্যাকেট খুলে রাখতে হবে, আবার যাওয়ার সময় পড়ে যেতে হবে। এবার আমরা যাচ্ছি তালবাড়াহি মন্দির দেখতে, চলুন। কত পায়রা দেখুন এখানে, প্রচুর পায়রা। আর এখানে পায়রাকে খাবার দিচ্ছে। এখানে জুতো খুলে রাখতে হবে। এই তালবাড়াহি মন্দির কিন্তু পুরো ফেওয়া লেকের মাঝামাঝি জায়গায় অবস্থিত, আর এখানে দেবী দুর্গার পূজিত হয়। এখানে শুয়োরকে উৎসর্গ করে দেবী দুর্গার পুজো করা হয়। আমরা যখন গেছিলাম তখন মন্দিরে রেনোভেশনের কাজ চলছে। ওই যে টিনের গার্ডওয়াল দেওয়া আছে, ওর পিছনেই রয়েছে তালবাহারি মন্দির, পাথরের তৈরি প্যাগোডা স্টাইলে আটচালা মন্দির। এখন পাশে এই অস্থায়ী রূপে তৈরি করা হয়েছে মন্দির। স্থানীয়দের কাছে এই তালবাহারি মায়ের মান্যতা আছে বেশ। এই তালবাড়াহি মন্দিরের ভেতরে দুটো পাথরের ফলক রয়েছে। আমার মনে হলো একটা হনুমানজির ফলক রয়েছে, আর একটা ঠিক বুঝতে পারলাম না। আর দুটো মূর্তি আছে ধাতুর, একটা গণেশের মূর্তি এবং একটা দুর্গার মূর্তি। আর বাইরেও কিন্তু একটা গণেশের মূর্তি আছে, তার ছোট্ট করে মন্দিরও করা রয়েছে। সব জায়গার মতো এখানেও কিন্তু ওই প্যাগোডা স্টাইলে মন্দির। আর এখানে অনেক মন্দিরের বাইরে আপনার পুজো সামগ্রী কেনার দোকান আছে। আপনারা যদি মনে করেন যে পুজো দেবেন এখানে, তাহলে এখান থেকে পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন। জানেন তো ভয় লাগছে? ভয় লাগেনি তো? এই বোটটা কিন্তু একদম ফুল, বেশ লোডেড আছে। এই দেখুন অনেক জন বসেছে এখানে। আর আমাদের এই যে ড্রাইভার পিছনে। পোখারাতে আপনি মোটরসাইকেল হায়ার করেও ঘুরতে পারেন। সারা দিনের জন্য ভাড়া পড়বে 1000 টাকা থেকে 1500 টাকা মতো। শুধুমাত্র আপনার অরিজিনাল পরিচয়পত্র থাকলেই হবে। তালবাহারি মাতা মন্দির দর্শন করে আমরা আমাদের হোটেল ওনারের রেকমেন্ডেশনে একটা স্কুটি হায়ার করে দেখতে গিয়েছিলাম রূপা লেক, সাসপেনশন ব্রিজ এবং বেগনাস লেক। ফেওয়া লেক থেকে দূরত্ব 24 কিলোমিটার, সময় লাগবে ওই ঘন্টাখানেক মতো। আমাদের সঙ্গে চুক্তি হয়েছিল ঘন্টা তিনেকের মধ্যে আমরা আবার ঘুরে এসে গাড়ি ফেরত দেবো। তবে একটা বিষয়, ভারতীয় অথবা অন্য দেশের ড্রাইভিং লাইসেন্স কোনো কাজে লাগবে না এখানে। যদি কোথাও ট্রাফিক আটকায় আপনাকে, তাহলে নিজেকেই ব্যবস্থা করতে হবে। আর এখানে কিন্তু পিলিয়নের হেলমেট লাগে না, তাই আমার কাছে অতিরিক্ত হেলমেট না থাকায় পরা হয়নি। সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছে অনেকটাই। এখানে 200 NC-তে পেট্রোল দিল 1.26 লিটার। আর আমরা প্রায় অনেকটা চলে এসেছি, আর 19 কিলোমিটার বাকি আছে এখনো। রাস্তার অবস্থা খুব খারাপ। 50% রাস্তা খারাপ আর 50% রাস্তা ঠিক আছে। এই 50%-এর মধ্যে ম্যাক্সিমাম রাস্তায়, মানে এই যে 50% খারাপ রাস্তা, এটা ম্যাক্সিমাম কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই ধুলো প্রচুর।
আর এই একটু জায়গা আমরা পিছনের দিকে একটুখানি গুগল ম্যাপ গুলিয়ে দিয়েছিল, বাকি সব ঠিক আছে। আজ কিন্তু গোটাটাই মেঘলা মেঘলা ওয়েদার। অন্যান্য দিন তাও মেঘটা কেটে গেছিলো, আজ আর মেঘটা কাটছে না, মেঘলা মেঘলা ওয়েদার রয়েই গেছে। জয়ন্ত স্কুটি চালাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, যা রাস্তা খারাপ। বাইক হলে তো খানাগন্ধ দিয়ে তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায়, কিন্তু স্কুটি তো অত সহজে পেরোয় না, ছোট ছোট চাকা। বেশ ঠান্ডা আছে, শিরশিরে একটা ঠান্ডা হাওয়া লাগছে। আর আমার তো হেলমেট নেই, জয়ন্তর হেলমেট আছে। পাহাড়ে উঠতে হচ্ছে, যতদূর গাড়ি উঠবে ততদূর ঠিক আছে, যেখানে উঠতে পারবে না সেখানে আমরা দাঁড়িয়ে যাব, কারণ আমাদের কোনো আইডিয়া ছিল না এই ব্যাপারে যে কতটা উপরে যেতে হবে। রাস্তাটা দেখুন কত উপরে উঠে গেছিলাম, গুগল ম্যাপ আমাদের আবার একটুখানি ভুল রাস্তায় নিয়ে চলে গেছিলো। যাই হোক, আমরা এখন ঠিক জায়গায় যাচ্ছি, নতুন করে আবার গুগল ম্যাপ সেট করেছি, পরেশান হয়ে গেলাম একটু। এখানে লেখা রয়েছে রূপাতাল, এই রাস্তা দিয়ে যেতে হবে এবার রূপাতালে। রাস্তা এখানে সুন্দর, কিন্তু ওই হাইওয়ের রাস্তায় সব ভাঙা ছিল, একদম যাতা অবস্থা। এখানে খুব সুন্দর রাস্তা আর সুন্দর একটা ভ্যালি। পোখারা উপত্যকায় তৃতীয় বৃহত্তম লেক এই রূপা লেক। এখানে কৃষকরা মাছের পুনর্বাসন এবং জলবিভাজিকা রক্ষা করতে বোট গঠন করেছে। খাঁচায় করে মাছ চাষ করা হয়ে থাকে, যা এখানে অন্যতম অর্থনৈতিক সংস্কৃতি। এই সমস্ত কিছুর সঙ্গে রয়েছে রূপা লেকের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এই জায়গা পর্যন্ত চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। আর আমরা ওখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, আগে থেকে একটা গাড়ি পার্কিং করা ছিল। এবার এখান থেকে আমাদের কিছুটা একটু হাঁটতে হবে, আর জায়গাটা একটু অফবিট, সেরকম ট্যুরিস্টদের ভিড় কিন্তু এখানে নেই। চলুন দেখি সেই সাসপেনশন ব্রিজ আর রূপা লেক আমরা পার করেই কিন্তু এখানে এলাম। এই জায়গাটা কিন্তু খুব নিস্তব্ধ, নিশ্চুপ, আর পুরোটা জঙ্গলের মতো। এই জঙ্গলের ভেতর দিয়েই যেতে হবে। হ্যাঁ, আর তো কোনো ট্যুরিস্ট নেই, আমরাই যাচ্ছি শুধু দেখছি, সেই জন্য একটু কেমন কেমন লাগছে, একটা গা ছমছমে করে ব্যাপার। যদি আপনারা ক্যাব ভাড়া করে, তাহলে দুজনের জন্য আমরা জিজ্ঞেস করেছিলাম, ছোট অল্টো গাড়িগুলো যেগুলো হয় সেগুলো আমাদেরকে বললো 3000 এনসি নেবে। তো আমরা অনেক জায়গায় দরাদরি করলাম, এটাই কিন্তু সব থেকে মিনিমাম। আর তারপরে বলেছে কেউ 3500, কেউ 4000। তো আমরা লাস্ট ঠিক করলাম যে একটা বাইক রেন্ট নেবো। তার আগে আমরা দেখেছিলাম যে এখানে যদি বাইক হায়ার করা হয়, মানে আমাদের যেমন বাইক আমরা অ্যাপস থেকে হায়ার করি, সেরকম যদি হয় তাহলে মোটামুটি 500 এনসি করে একদিকে লাগছে একজনার। তো আলটিমেট দুজনার জন্য খরচা সেই 2000 এনসি হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই ক্যাবটাই এই বাইকটাই রেন্টে নিলাম। এই দেখুন, দেখুন ব্রিজটা, ওহ দেখেই ভয় লাগছে। এরপর দিয়ে হেঁটে একটু যেতে হবে, বাপরে। আর নিচে ওই যে নৌকো চড়ছে, দারুণ, বাপরে বাপ, ভয় লাগছে। যদিও দুদিকে বেশ সুন্দর করে নেট দিয়ে ঘেরা আছে, এই যে পড়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তাও একটা হয় না। আমরা দেখি কিছুটা যাই, মাঝামাঝি যাবো নাকি জানি না, তারপরে ফেরত আসবো। ওহ দারুণ। এই রূপা লেকের ওপরেই কিন্তু এই সাসপেনশন ব্রিজ, নিচে রূপা লেক। দেখুন, এটা রূপা লেক। ও
ওহ, খতরনাক ব্রিজ, দুরন্ত। আহা হা হা, হাতে সময় থাকলে আমরা আস্তে আস্তে ওই পারে যেতাম, কিন্তু এখন অতটা সময় নেই। মা, দারুণ দারুণ। আমি যে দাঁড়িয়ে আছি একবার আপনারা দেখুন চারিদিকটা, এই যে সত্যি কথা বলতে কিন্তু খুব ভয় লাগছে, এত দুলছে না ব্রিজটা, মানে আমরা মাঝখানে পর্যন্ত আর গেলাম না, আর সময়ও হাতে কম আছে, তাই ফেরত যাচ্ছি এবার। আপনাদের দেখালাম, আপনারা আসতে একটু সময় নিয়ে আসবেন আর সুন্দরভাবে এই জায়গাটা ঘুরে দেখবেন, এই ব্রিজটাকে এনজয় করবেন। আপনাদের ওটা রূপা লেক দেখালাম, আমরা এখন এসেছি বেগনাস লেকে। এই বেগনাস লেক বা তাল এইগুলো কিন্তু একটু পাশাপাশি, আমরা ওই রূপা লেক হয়েও বেগনাস তালে যেতে পারতাম, কিন্তু আমরা একটুখানি ঘুরেই এলাম, কারণ আমরা এই দিক দিয়ে বেরোবো, ওইদিকে রাস্তাটা যদি পাহাড়ি হয় সেই জন্য আমরা ওইদিকে রিস্ক নিইনি। আর এই হচ্ছে বেগনাস তাল এসে গেছি, ওখানে আমাদের গাড়ি পার্কিং করেছি, আর এই উপর দিয়ে একটুখানি উঠে এই তালটা আছে, এখানটা কিন্তু সুন্দর, তালের সাইডে বসার জায়গা করা রয়েছে। রূপা লেক থেকে বেগনাস লেকের দূরত্ব 10 কিলোমিটার, সময় লাগে 20 থেকে 25 মিনিট মতো। পোখারাতে আসা ট্যুরিস্টদের কাছে এটি একটি জনপ্রিয় জায়গা। এটি পোখারা উপত্যকার দ্বিতীয় বৃহত্তম হ্রদ। এই পাহাড়ের ঠিক ওইদিকেই কিন্তু রূপাতাল, আর এদিকে বেগনাস, ওখানে লেখা রয়েছে বেগনাস লেক। এখানে মাছ ধরছে, অনেক ছিপ লাগানো আছে। এই তাল দুটো কিন্তু একটু অফবিট জায়গা, এই আপনার রূপা লেকে আসতে গাড়ি করে ঘন্টাখানেক সময় লাগবে। আমাদের তো একটু রাস্তা ভুল হয়েছিল, তাই 15-20 মিনিট বেশি লেগেছে, আর এইখানটাতে আসতে মিনিট 15 টাইম লাগবে। তো এই হ্যাঙ্গিং ব্রিজ, রূপা তাল আর এই বেগনাস তাল, এইগুলো কিন্তু আপনারা ঘুরবেন, একটু অফবিট তো ভালো লাগবে। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানটায় কাটালাম, মানে ওই মিনিট 10 মতো। এখন দুপুর 2টো বাজছে, আমরা রওনা দিচ্ছি আবার ফেওয়া লেকের দিকে। খুব খিদে পেয়েছে, খাবার খেতে হবে। নেপালের অথেন্টিক থালি খাবো আজকে, সেই সমস্ত ভিডিও কিন্তু দেখতে হবে, থাকবেন ভিডিওতে। দুপুর 3:30, খুব খিদে পেয়েছে। এই জাস্ট আমরা বাইক যা স্কুটি যেটা রেন্টে নিয়েছিলাম সেটা হ্যান্ড ওভার করে আমাদের হোটেলের ঠিক পাশেই একটা হোটেলে চলে এসেছি, রেস্টুরেন্টে, যেখানে আমরা আজকে খাবো নেপালি থাকেলি থালি, মাটন থাকেলি থালি, একদম ট্র্যাডিশনাল থালি নেপালি, সেটা আমরা আজকে টেস্ট করব আর আপনাদেরকে দেখাবো। ভেতরে অনেক জায়গা ছিল, কিন্তু আমরা এই বাইরেটাতেই বসলাম, একটু রোদের তাপ নিতে নিতে আজকে খাবারটা দুপুরে লাঞ্চটা করব। এর জন্যই দেখাচ্ছি, থালি আসুক আপনাদের, তারপরে এর দাম কীরকম, খেতে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি আমরা এতদিন ধরে নেপালে আছি, কিন্তু অথেন্টিক কোনো খাবার কিন্তু খাইনি। যা আমাদেরকে সার্ভ করেছে সেগুলোই আমরা খেয়েছি, তার মধ্যে হয়তো কয়েকটা ডিশ আমরা খেয়েছি যেগুলো নেপালি না, লোকাল ফুড, কিছু শাকসবজি দিয়েছিল যেগুলো আমাদের খাওয়া হয়নি অনেক জায়গায়। আজকে অথেন্টিক নেপালি যে থাকেলি থালি হয়, সেই থাকেলি থালি আমরা খাবো, আর দেখি কেমন দেয়। দুরকম দাম দেখলাম, একটা ফিশ থাকেলি থালি আছে আর মাটন থাকেলি থালি আছে, কিন্তু দামটা 580 আর 640 দুরকম ছিল। কোনটার জন্য কত দাম ঠিক আমরা এটা এখনো পর্যন্ত জাস্টিফাই করতে পারিনি। খাবার আগে আসুক, খিদে চরম পেয়েছে, খাওয়ার পরে তারপরে আমরা দেখছি কি দাম। এই সে মাটন থাকেলি থালি, এর মধ্যে যা যা দিয়েছে আপনাদের বলে দিই। এখানে একটা শাক আছে, এখানে একটা আলু দিয়ে কিছু সবজি আছে, এখানে করলা ভাজা, এখানে মাটন, ডাল, দই, এখানে একটা আচার আছে, মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে তেঁতুলের আচার, এখানে আর একটা ভাজা আছে, চাটনি, এখানে পাঁপড়, আর এখানে ঘি। ঘি দিল, আর এইখানে একটা কিছু আছে, এগুলো খেলে তারপরে বুঝতে পারবো। ঘিয়ের পরিমাণটা কিন্তু বেশ বেশি। অ্যাকচুয়ালি এত কিছু আইটেম, তার জন্য
এই থালা রাখার পরে মানে এত বড় থালাটা, তাই সেটা রাখার পরে বাকি খাবারগুলো সাজাতেও আমাদের টেবিলটা ছোট পড়ে যায়। এখানে কাঁটা চামচ দিয়ে গেছে, কিন্তু কাঁটা চামচ কি আর ভাত খাওয়া হয়? মটনও খাওয়া যায় না। আমি তো হাত দিয়েই খাবো, জয়ন্ত হাত দিয়েই খাচ্ছে। এবার এক এক করে খেয়ে আপনাদেরকে বলছি কেমন টেস্ট। প্রথমে ঘি দিয়ে একটু খাই। ঘি দিয়ে কি দিয়ে খাবো সেটা বুঝতে পারছি না। আমরা ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাই, সেটা বুঝতে পারছি না। এই যে ঘি দিয়েছে, নুন দেয়নি, এটা হচ্ছে সমস্যা। ঘিয়ের দারুণ টেস্ট। ঘি আর করলা ভাজা দিয়ে আমি ভাত খাচ্ছি। সত্যি কথা বলতে আমি ঘরে কখনো করলা ভাজা খাই না, এখানে খাচ্ছি। ভিডিও দেখার পরে আমাকে যা দেবে না, হয়তো ঘিয়ের টেস্টের জন্যই আমি এই করলা ভাজা দিয়ে খেয়ে নিলাম ভাতটা। এবার ডাল, তরকা ডালের মতো, একদম ঘরোয়া তরকা ডাল যেরকম আমরা খাই ওই রকম তরকা ডালের মতো। এটা একটা কিছু আচার, আমি ঠিক বুঝতে পারছি না এই জিনিসটা কি। বড় বড় ফলগুলো হয় কোয়াশ, কুয়াশ। কিন্তু কোয়াশের মতো লাগছে না আমার। শাকটা কি শাক? অ্যাকচুয়ালি শাকটা দিয়ে আমার টেস্টই করা হয় না। শাকটা কি শাক আমি বুঝতে পারছি না। শাকটা খেতে ভালো, কিন্তু কেমন একটা পেঁয়াজ শাকের মতো লাগলো আমার। একটু ডাল আর আলু তরকারি দিয়ে খাই, তারপরে মাংস দিয়ে খাবো। আলুটাকে ফ্রাই করেছে কোনো একটা মশলা দিয়ে, স্বাদ ভালো। এই চাটনিটা তো খেতে ভালো, আর এটা এটা তেঁতুলের চাটনি। এটা একটা কি দিয়েছে ভাজা, এটা দিয়ে খেয়ে দেখি। এটা কিছু শাক ভাজা দিয়েছে, তার মধ্যে ছোট ছোট বাদাম টাইপের ডাল টাইপের কিছু দেওয়া হয়েছে, আর টেস্ট কিন্তু বেশ ভালোই, কিন্তু রসুনের ফ্লেভারটা খুব বেশি আসছে এটাতে। এখন ব্যাপারটা হচ্ছে এত খাবার সবটা তো খাওয়া সম্ভব নয়। এবার মটনের পালা, তো আর একটু ভাত নিই, দিয়ে মটনটা খাই। মটনটা কেমন হয়েছে সেটা দেখি। গরম গরম ভাত নিলাম আবার। ওহ, দারুণ। একদম আমরা ঘরে যেরকম খাসির মাংস রান্না করি, পাতলা করে ঝোল হয়, ঠিক ওই রকম দারুণ টেস্ট মাংসটার। এটা মাংসের পিস এবং কি সেদ্ধ হয়েছে, তুলতুলে একদম। মাংসটা বেশ ভালো সিদ্ধ হয়েছে। এই মাংস যদি পাশে থাকে, এই সবজি আর মুখে রুচবে। অসম্ভব সুন্দর হয়েছে এই খাসির মাংসটা। আমাদের ওখানে যেমন স্কিন ছাড়া মটন দেয়, এখানে কিন্তু স্কিন সমেত মটন, কিন্তু টেস্টটা দারুণ। এই মটনটার কাছে বাকি সবজি একদমই ফিকে।
টক দইয়ের টেস্টটাও দারুণ। চিকেন থাকেলি থালির দাম 520 টাকা, মাটন থালি 580 টাকা, আর যদি সঙ্গে মাছ থাকে তাহলে দাম পড়বে 640 টাকা, আর ভেজ থাকেলি থালির দাম 480 টাকা। না, কিন্তু টক দই, তেঁতুলের আচার, তেঁতুলের চাটনি না, ওটা ছিল লক্সির চাটনি, রায় শাকের চাটনি, এগুলো সব পরে জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছিলাম। সেই টকটা নেই। আপনারা আসলে এখানে অনেক এরকম থাকালি হোটেল পেয়ে যাবেন। থাকালি অথেন্টিক যে থালি নেপালি, তার হোটেল পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটা পছন্দ করে ঢুকে যেতে পারেন। মোটামুটি ওভারঅল সবাই 19-20 করে একই রকম বানায়। আজকে জয়ন্ত ডবল ভাত খেয়েছে, আজকে জোসে পড়ে অনেকটাই ভাত খেয়ে নিয়েছে। অন্যান্য সবজিপাতি অতটাও খায়নি, কিন্তু ভাত আর মাংসটা একদম পুরোপুরি প্লেট সাফ করে দিয়েছে। এই ছিল আমাদের পোখরা ভ্রমণ। আগামীকাল আমরা যাব পোখরা থেকে কাঠমান্ডু, আর সেই গল্প শোনাবো আপনাদের কাছে আগামী পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। We wanna